মোটোরোলা নামটা শুনলেই কি মনে পড়ে? আমার তো মনে পড়ে সে আইকনিক ফ্লিপ ফোন আর কানে লেগে থাকা হ্যালো মোটর রিংটোনটা। ভাবা যায় যে কোম্পানিটা মোবাইল ফোন জিনিসটাই আবিষ্কার করলো, তারাই কিনা একটা সময় মার্কেট থেকে প্রায় মুছে যেতে বসেছিল। এটা কিন্তু শুধু একটা কোম্পানির গল্প না, এটা হলো ইনোভেশন, ভুল সিদ্ধান্ত আর পতনের এক দারুণ নাটকীয় কাহিনী। তো প্রশ্নটা এখানেই যে মটোরোলা মোবাইল ফোনের জন্ম দিল, ঠিক কি এমন হলো যে নিজেদের তৈরি করা বাজারেই তারা প্রায় হারিয়ে গেল? চলুন এই পতনের পেছনের আসল কারণগুলো একটু খুঁজে দেখি। মোটোরোলার সেই সোনালি দিনগুলোর কথা যদি বলি, মোটোরোলা তখন শুধু একটা কোম্পানি ছিল না, তারা ছিল বাজারের পথপ্রদর্শক। ভাবুন, ১৯৭৩ সালে তাদের ডাইনাট্যাক ফোন দিয়েই কিন্তু পৃথিবীর প্রথম মোবাইল কলটা করা হয়েছিল। এরপর এলো ১৯৯৬ সালের স্টারট্যাক, মানে বিশ্বের প্রথম ফ্লিপ ফোন। আর ২০০৪ সালের রেজার, ওটা তো মোবাইল ডিজাইনের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল। একটা সময় ছিল যখন মোটোরোলাকে ছোঁয়া প্রায় অসম্ভব ছিল, বিশেষ করে ওদের সেই আল্ট্রাথেন রেজা ফোনটা। বিশ্বজুড়ে সবার হাতে হাতে ঘুরত, একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছিল। প্রায় ১২ কোটি ইউনিট বিক্রি হয়েছিল ফোনটার। তখনকার সময় এটা ছিল এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার। কিন্তু তারপর ২০০৭ সালে আইফোন বাজারে আসতেই পুরো খেলাটা ঘুরে গেল। ফোকাসটা ডিজাইন থেকে সরে গিয়ে সফটওয়্যার আর অ্যাপ ইকোসিস্টেমের দিকে চলে গেল। মানুষ তখন আর শুধু ফোন চাইছিল না, চাইছিল একটা পকেট কম্পিউটার। আর মোটোরোলা এই বিশাল পরিবর্তনের জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তাহলে প্রশ্ন হলো, ঠিক কী ভুলটা ওরা করেছিল? আসলে ব্যাপারটা হলো, এটা কোনো একটা ভুল ছিল না, বরং এটা ছিল অনেকগুলো কৌশলগত ভুলের একটা মারাত্মক ঝড়। ওরা 3G আর স্মার্টফোনের ট্রেন্ডটা ধরতেই পারেনি। ওদের সফটওয়্যার ছিল খুবই জটিল আর অগোছালো। আর সবচেয়ে বড় ভুল, অ্যাপল আর স্যামসাং যে এত বড় প্রতিযোগী হয়ে উঠছে, সেটাকে ওরা পাত্তাই দেয়নি। আর সেই সব ভুলের ফলটা ছিল খুবই ভয়ঙ্কর। এই যে দেখুন, মাত্র ৩ বছরে ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে মোটোরোলার ২১% বিশাল মার্কেট শেয়ার হুড়মুড় করে নেমে আসে মাত্র ৬%। এই পতনটা ছিল খুবই আকস্মিক আর বিধ্বংসী। সাংবাদিক টেড ফিশম্যানের এই কথাটা শুনলেই বোঝা যায় কোম্পানির ভেতরের অবস্থাটা কী ছিল। বিভিন্ন টিমের মধ্যে কোনো সমন্বয়ই ছিল না, সবাই নিজের মতো করে আলাদা আলাদা দিকে ছুটছিল। ফলে একসাথে মিলে প্রতিযোগীদের বিরুদ্ধে লড়ার কোনো পরিকল্পনাই তৈরি হয়নি। এরপর তো কোম্পানিটার ভাগ্য বারবার হাত বদল হতে শুরু করল। প্রথমে কোম্পানিটা ২ ভাগে ভাগ হয়ে গেল, তারপর শুরু হলো বিক্রির পালা। গুগল $12.৫ বিলিয়ন মোটোরোলা মোবিলিটিকে কিনল, কিন্তু মজার ব্যাপার হলো মাত্র ২ বছর পরেই সেই গুগলই আবার লেনোভোর কাছে প্রায় $৩.৫ বিলিয়ন সেটা বিক্রি করে দিল। এরপর এলো সেই প্রতীকী মুহূর্তটা। ২০১৬ সালে লেনোভো ঘোষণা করল যে তারা ফোন থেকে আইকনিক মোটোরোলা নামটাই সরিয়ে ফেলবে। ভবিষ্যতের ফোনগুলোতে শুধু মোটো ব্র্যান্ডটা ব্যবহার করা হবে। বলা যায় একটা যুগের এখানেই যেন ইতি টানা হলো। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। নতুন মালিক মানে লেনোভোর অধীনে মোটোরোলা আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে। বিশেষ করে বাজেট আর মিড রেঞ্জ স্মার্টফোনের বাজারে তাদের মোটো জি সিরিজটা বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পায়। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো ভবিষ্যতের দিকে তাকানো। কিছু অ্যানালিস্ট মনে করছেন মোটোরোলা যদি ফোল্ডেবল ফোনের বাজারে তাদের সেই পুরনো আইকনিক রেজার ডিজাইনটাকে সফলভাবে ফিরিয়ে আনতে পারে, তাহলে তারা কিন্তু আবারও মার্কেটের একজন বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। আর এখানেই আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন রয়ে গেল, পুরনো নস্টালজিয়া আর নতুন প্রযুক্তি, এই দুটোকে মিলিয়ে কি একটা কিংবদন্তি ব্র্যান্ড তার শেষ অধ্যায়টা নতুন করে লিখতে পারবে? এর উত্তরটা তো সময়ই বলে দেবে।